যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে 2 সপ্তাহের সময় বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় খারাপ কিছু হবে বলে হুমকি। গাজা পুনর্গঠনে $17 বিলিয়ন তহবিল ঘোষণা ট্রাম্পের। নিরাপত্তার জন্য কয়েক হাজার সেনা পাঠাতে রাজি 5 দেশ। অভিবাসন নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমে তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে, নতুন এক জরিপের তথ্য। এবং রাষ্ট্রদ্রোহের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের যাবজ্জীবন কারাদণ্ড তীব্র নিন্দা জানিয়েছে তার সমর্থকরা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে মোট $17 মিলিয়ন তহবিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কাতার, কুয়েত, সৌদি আরব সহ 9টি মুসলিম দেশ প্রাথমিকভাবে $7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প জানিয়েছে যুক্তরাষ্ট্র এই বোর্ডে $10 বিলিয়ন দেবে। এছাড়া গাজার নিরাপত্তায় সেখানে কয়েক হাজার সেনা পাঠাতেও রাজি হয়েছে ইন্দোনেশিয়া ও মরক্কো সহ 5টি দেশ। বিস্তারিত থাকছে সামিউল শিহাবের রিপোর্টে। গাজা যুদ্ধের ক্ষত মুছতে এক বিশাল কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অব পিসে বসে তার নবগঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক। এ সময় গাজা পুনর্গঠনে এগিয়ে আসে 9টি মুসলিম প্রধান দেশ। প্রাথমিকভাবে $7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেয় কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, উজবেকিস্তান, কাজাখস্তান ও আজারবাইজান। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও যুক্তরাষ্ট্রের হয়ে $10 বিলিয়ন দেওয়ার ঘোষণা দেন। তবে সেই অর্থ কোন খাতে ব্যয় হবে তা স্পষ্ট করেননি তিনি। তবে বিশ্লেষকরা বলছেন গাজার বর্তমান ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে প্রয়োজন প্রায় $70 বিলিয়ন। ফলে সংখ্যার হিসেবে বর্তমান তহবিল অনেক বড় মনে হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এদিকে গাজার শান্তি রক্ষায় গঠন করা হচ্ছে একটি বিশেষ বাহিনী। এই বাহিনীতে সেনা পাঠাতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো ও আলবেনিয়া সহ বেশ কিছু দেশ। এর মধ্যে একাই 8,000 সেনা পাঠানোর আশ্বাস দিয়েছে ইন্দোনেশিয়া। এই বাহিনীর নেতৃত্বে থাকবেন একজন মার্কিন জেনারেল। পাশাপাশি ফিলিস্তিন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে মিশর ও জর্ডান। যদিও এই পরিকল্পনা নিয়ে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। পিস বোর্ডের বৈঠকে ইসরায়েলের প্রতিনিধি থাকলেও রাখা হয়নি কোনো ফিলিস্তিনি প্রতিনিধিকে। আরেকদিকে ব্রিটেন ও জার্মানির মতো শক্তিশালী দেশগুলো সরাসরি বোর্ডে যোগ না দিয়ে পর্যবেক্ষক হিসেবে রয়েছে। ফলে এটি কেবল কাগজে কলমের প্রতিশ্রুতি কিনা তা নিয়ে শঙ্কায় সাধারণ ফিলিস্তিনিরা। সামিউল শিহাব, আরটিভি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে 2 সপ্তাহের সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে বোর্ড অব পিসের সম্মেলনে তেহরানকে এ সময়সীমা বেঁধে দেন তিনি। ট্রাম্প বলেন চুক্তির জন্য 10 থেকে 15 দিনের সময় যথেষ্ট। এ সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে হুমকি দেন তিনি। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী দূত মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। তিনি আরও উল্লেখ করেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তাদের উপর হামলা হলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, আর এর সব দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে জনসমর্থন কমে তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। নতুন এক জরিপে দেখা গেছে অভিবাসন ইস্যুতে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পুরুষ ভোটারদের মধ্যে সমর্থন কমছে। বিস্তারিত আরাফাত ইয়াসেরের রিপোর্টে। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতি নিয়ে তার প্রতি জনসমর্থন নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। রয়টার্স ও ইপসোসের যৌথ জনমত জরিপে দেখা গেছে 4 দিনব্যাপী সমীক্ষায় অংশ নেয়া মাত্র 38% মানুষ ট্রাম্পের অভিবাসন নীতিতে সন্তোষ প্রকাশ করেছেন। গত জানুয়ারিতে এ হার ছিল 39%। দ্বিতীয় মেয়াদের শুরুতে যা 50% পর্যন্ত উঠেছিল। 2024 সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প কয়েক দশকের মধ্যে বৃহত্তম অভিবাসী বিতাড়ন অভিযানের প্রতিশ্রুতি দেন।
2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পরপরই তিনি চিরুনি অভিযানের নির্দেশ দেন। এরপর থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী অভিযান, বিক্ষোভ ও সহিংস সংঘর্ষের ঘটনা বেড়েছে। সর্বশেষ জরিপে দেখা গেছে পুরুষ ভোটারদের মধ্যে সমর্থন নেমে এসেছে 41%। 2024 সালের নির্বাচনে ট্রাম্পের জয়ে বড় ভূমিকা রাখা এই শ্রেণীর সমর্থন দীর্ঘ সময় 50%-এর কাছাকাছি ছিল। নারী ভোটারদের মধ্যেও সমর্থন কমে 35%-এ দাঁড়িয়েছে। মিনেসোটায় ব্যাপক বিক্ষোভের মুখে সম্প্রতি বিতর্কিত অভিবাসী বিতাড়ন অভিযান সাময়িকভাবে বন্ধ করতে রাজি হয়েছে ট্রাম্প প্রশাসন। অঙ্গরাজ্যটিতে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত আসে। দেশজুড়ে অনলাইনে পরিচালিত এ জরিপে অংশ নেন 1117 জন প্রাপ্তবয়স্ক মার্কিন। ভুলের মাত্রা ধরা হয়েছে 3%। অভিবাসন ইস্যুতে জনসমর্থনের এই নিম্নগতি আগামী নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিওল আদালত। 2024 সালে বিতর্কিত সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহের দায়ে কঠোর সাজা ঘোষণা করা হলো। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে 23 বছর ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ন হিয়নকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত জানায় তারা জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়ে অসাংবিধানিক পদক্ষেপ বৈধ করার চেষ্টা করেছিলেন। হিয়নের আইনজীবীরা রায়কে প্রমাণহীন দাবি করে আপিলের কথা ভাবছেন। এদিকে হিয়নের যাবজ্জীবন রায়ে বিক্ষোভ সমাবেশ করে তীব্র নিন্দা জানিয়েছে তার সমর্থকরা। যুক্তরাষ্ট্রের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ছাড়া হয় বলে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। 2010 সালে সরকারের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে ভিয়েতনাম, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ সফর করেছিলেন অ্যান্ড্রু। ওইসব ভ্রমণ সংক্রান্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্রের যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের কাছে পাচার করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে বরাবরই এপস্টিনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন প্রিন্স অ্যান্ড্রু। ইনস্টাগ্রামের প্রভাবে কম বয়সী ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের অবনতি সংক্রান্ত মামলায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এই মামলাটি প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ এক আইনি লড়াই হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এতে হেরে গেলে বড় অঙ্কের ক্ষতিপূরণ তো গুনতেই হতে পারে, পাশাপাশি দুর্বল হয়ে পড়তে পারে প্রযুক্তি কোম্পানিগুলোর আইনি সুরক্ষা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জুরি ট্রায়ালে অংশ নেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে তীব্র বিতর্কের মধ্যে আদালতে হাজির হলেন মার্ক জাকারবার্গ। স্থানীয় সময় 18 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে জুরি ট্রায়ালে সাক্ষ্য দেন তিনি। আদালতে জাকারবার্গ বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের জন্য নয় এবং 13 বছরের কম বয়সীদের জন্য এসব প্ল্যাটফর্ম নিষিদ্ধ। তবে বাদীপক্ষের আইনজীবী মার্ক ল্যানিয়ার মেটার অভ্যন্তরীণ নথি দেখিয়ে দাবি করেন 13 বছরের কম বয়সীরাও নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে রয়েছে। মামলাটি করেছেন ক্যালিফোর্নিয়ার এক নারী। অভিযোগ, শিশু বয়সে মেটার ইনস্টাগ্রাম ও গুগলের ইউটিউব ব্যবহার শুরু করে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তার দাবি, শিশুদের ক্ষতির ঝুঁকি জেনেও প্রযুক্তি কোম্পানিগুলো তাদের আসক্ত করে মুনাফা করেছে। তবে মেটা ও গুগল অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে ব্যবহারকারীদের সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তা ফিচার যুক্ত করা হয়েছে। পাশাপাশি ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের গবেষণার উদ্ধৃতি দিয়ে মেটার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম সরাসরি শিশুদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায় এমন অকাট্য প্রমাণ নেই। এর আগে একই মামলায় সাক্ষ্য দেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি। শুনানিতে উপস্থাপিত এক গবেষণায় দেখা গেছে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া কিশোর-কিশোরীরাই ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করে। রয়টার্স বলছে এই মামলাটি বৃহত্তর একাধিক মামলার টেস্ট কেস হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে মেটা ছাড়াও অ্যালফাবেটের গুগল, স্ন্যাপ ও টিকটকের বিরুদ্ধে হাজারো মামলা হয়েছে। শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়া ও স্পেন 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। এই রায় প্রযুক্তি খাতের ভবিষ্যৎ আইনি কাঠামোয় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
আরাফাত ইয়াসার, RTV। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নতুন গঠিত ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট সিসিডির বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থা বলছে মাত্র ৮ মাসে সংস্থাটির হাতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৯০০-রও বেশি মানুষ। দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরে এক পরিবারের ৫ সদস্য নিহত হওয়ার পর নতুন করে আলোচনা সামনে এসেছে। বিস্তারিত আব্দুল মালেকের প্রতিবেদনে। গত বছরের ফেব্রুয়ারিতে গুরুতর অপরাধ মোকাবেলার জন্য একটি বিশেষ ইউনিট গঠন করা হয় পাকিস্তানের পাঞ্জাবে। অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ সিসিডি নামের পুলিশের বিশেষ শাখার নামে এবার উঠেছে গুরুতর অভিযোগ। পাকিস্তানের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান HRCPর মতে গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ৬৭০টি বন্দুকযুদ্ধের ঘটনায় ৯২৪ জন নিহত হয়েছে, যা প্রতিবেদন আকারে প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে পাঞ্জাবের নানা অঞ্চলের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উঠে এসেছে। এর মধ্যে একটি ঘটনা দক্ষিণ পাঞ্জাবের বাওয়ালপুর শহরের। এতে বলা হয়, গভীর রাতে জুবাইদা বিবির বাড়িতে অভিযান চালায় পাকিস্তানের ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট সিসিডি। এ সময় তাদের ঘর থেকে মুঠোফোন, নগদ অর্থ, স্বর্ণালংকার, এমনকি মেয়ের বিয়ের জন্য জমানো টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ করছেন পরিবারগুলো। তারা আরও জানান, এ ঘটনায় আটক করা হয় তার ৩ ছেলেকে। পরিবারের দাবি, ২৪ ঘন্টার মধ্যেই পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে পৃথক বন্দুকযুদ্ধে নিহত হন তারা। HRCPর দাবি, আইন ও সংবিধান লঙ্ঘন করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কৌশলগতভাবে ব্যবহার করছে পাঞ্জাবের সিসিডি। গত ৮ মাসে যেখানে ৯০০-র বেশি নিহত হয়েছেন, অথচ আগের বছর পাঞ্জাব ও সিন্ধু মিলিয়ে সংখ্যা ছিল মাত্র ৩৪১, অর্থাৎ একটি প্রদেশে কয়েক মাসে নিহত প্রায় ৩ গুণ বেড়েছে। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে লাহোরে, এরপর হয়েছে ফয়সালাবাদ ও শেখুপুরা। HRCPর পরিচালক ফারাজ জিয়ার দাবি, দীর্ঘদিন ধরে জবাবদিহিতার অভাব ও নির্যাতনের দায়মুক্তি এমন প্রবণতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ দাবি করেছেন, সিসিডির অভিযানের ফলে অপরাধের হার কমেছে। গত ৭ মাসে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ ৬০% কমেছে বলে দাবি তাদের। সবকিছুকে ছাপিয়ে ভঙ্গুর বিচার ব্যবস্থা এবং দ্রুত সফলতা দেখানোর রাজনৈতিক চাপই এ ধরনের অভিযানের পেছনের বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল মালেক, RTV। ব্যাংকক জাপানের লক্ষ্যমাত্রার নিচে নেমে এসেছে দেশটির মূল্যস্ফীতি। গত জানুয়ারি মাসে জাপানের মূল্যস্ফীতি হার দাঁড়িয়েছে ১.৫%, যা মার্চ ২০২২ সালের পর সর্বনিম্ন। এরই মধ্য দিয়ে টানা ৪৫ মাস ২% উপরে থাকার পর এবার তা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার নিচে নেমে গেল। দেশটিতে খাদ্যপণ্য বাদে মূল মূল্যস্ফীতি কমে ২% দাঁড়িয়েছে, যা ডিসেম্বরে ছিল ২.৪%। অপরদিকে খাদ্য জ্বালানি বাদে কোনো মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২.৬%। এদিকে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২ বছরের জন্য ৮% খাদ্য কর স্থগিতের ঘোষণা দিয়েছেন। এর মধ্যেই চতুর্থ প্রান্তিকে জাপানের অর্থনীতি ০.১% প্রবৃদ্ধি অর্জন করেছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।